হ্যালো, আপনারা দেখছেন এক্সপ্রেস খবর, সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এক্সপ্রেস খবর ব্রট ইউ বাই এসপিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আজ মোদী সরকারের প্রথম সাধারণ বাজেট। মূল্যবৃদ্ধির রোধে কি দাওয়াই দেবেন অর্থমন্ত্রী, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। আজ বীরভূমের সফরে মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সরকারি সভায় যোগ দেবেন তিনি। রাজ্য সাম্প্রদায়িকতা ও খুন খারাপির রাজনীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। একশো দিনের কাজ সহ সরকারের একাধিক প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বর্ধমান জেলা। বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা তদন্তের নয়ামোড়। সুদীপ্ত দেবযানীকে জেরা করে একাধিক নেতা মন্ত্রী সহ একগুচ্ছ প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এলো সিবিআইয়ের হাতে। প্রত্যেকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে সিবিআই দপ্তরে। জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগানের শিশুদের পুষ্টি ফেরাতে পুনর্বাসন সেন্টার খুলল স্বাস্থ্য দপ্তর। জেলার সদর হাসপাতালে চালু করা হয়েছে একটি পৃথক ওয়ার্ড। ট্রাই ব্রেকারে নেদারল্যান্ডসকে 4-2 গোলে হারিয়ে বিশ্বকাপের ফুটবলে ফাইনালে আর্জেন্টিনা। 24 বছর পর বিশ্বকাপের ফাইনালে পৌঁছালো আর্জেন্টিনা। ফাইনালে মুখোমুখি জার্মানি বনাম আর্জেন্টিনা। আসছে বিস্তারিত খবরে। রড্রিগেজের শটে জাল জড়াতেই 1990 সালের পর আবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। ডাচদের মতো এদিন যেন টোটাল ফুটবল ও টিম গেম খেলতেই দেখা গিয়েছে জাভেলেতারদের। উল্টো দিকে অবশ্য ভ্যান পার্সি, রবিন স্নাইডারের ত্রিভুজ গোটা ম্যাচেই নাকে দম করে রেখেছিল আর্জেন্টিনার রক্ষণকে। জার্মানির কাছে ব্রাজিলের লজ্জাজনক হার দেখে অনেক ফুটবল প্রেমীরা মনে আশঙ্কা জেগেছিল, হয়তো ব্রাজিলের মতোই অতটা না হলেও খারাপ ফল আশা করেছে আর্জেন্টিনারও। শুধু আর্জেন্টিনাই নয়, নেদারল্যান্ডসের যেমন এদিন গোটা ম্যাচে জুড়ে সমান তালে লড়াই চালিয়ে গিয়েছে তা সত্যি প্রশংসনীয়। হয়তো এই কারণেই বুধবার ম্যাচটি ট্রাই ব্রেকারে ফয়সালা হওয়াটা সঠিক হয়েছে। একবার তো অতিরিক্ত সময়ে শেষ দিকে গোলকিপারকে একা পেয়ে হেডে প্রায় গোল করেই ফেলেছিলেন আর্জেন্টিনার প্যালাচিও, কিন্তু এদিন দুই গোলকিপারই যেন প্রতিজ্ঞা করে নেমেছিল যে নির্ধারিত অতিরিক্ত সময়ে আজ কিছুতেই গোল খাবো না। গোল হয়নি। অবশেষে ট্রাই ব্রেকারে 4-2 ডাচদের বধ করল আর্জেন্টিনা। দুরন্ত রোমেরো ডাচদের দুটি শট আটকে আর্জেন্টিনাকে পৌঁছে দিল বিশ্বকাপ 2014 ফাইনালে। 100 দিনের কাজ সহ সরকারের একাধিক প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বর্ধমান জেলা। অন্যান্য প্রকল্পের কাজও এই জেলায় দ্রুত গতিতে চলছে, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার হুগলির পর বুধবার জেলার সফরে বর্ধমানে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্কৃতি মঞ্চে আয়োজিত সরকারি এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, সরকারি প্রকল্পগুলিতে বর্ধমান জেলায় দ্রুত গতিতে কাজ হচ্ছে। বর্ধমানের উন্নয়নে তিনি সন্তোষ প্রকাশও করেন। 100 দিনের কাজে বর্ধমান জেলা রিভিউ করে দেখা গিয়েছে এক্সপেন্ডিচার যেটা ওদের হয়েছে তাতে তারা প্রথম হয়েছে। 100 দিনের কাজে যদি ডে হিসেবে দেখেন তাহলে হুগলি জেলা প্রথম। আর 100 দিনের কাজে বেশি টাকা খরচ করা, যেটা বেশি এক্সপেন্ডিচার করা, বেশি হাউস হোল্ড যেটা আছে সেটা হচ্ছে বর্ধমান জেলা ফার্স্ট হয়েছে। এছাড়াও যেটা হয়েছে সেটা হচ্ছে মিড ডে মিলে থেকে শুরু করে, কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে, নির্মল গ্রাম থেকে শুরু করে, এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে যাতে বর্ধমান জেলা প্রায় 95% থেকে 99% করে ফেলেছে। এখানে ইলেকট্রিফিকেশনের কাজ 2015 ডিসেম্বরের মধ্যে 1 লক্ষ পরিবার বাকি আছে, টোটালটাই করে দেওয়া হবে। বড় বড় কতগুলো জিনিস হচ্ছে। আজকেও ডিপিএল এর আপনারা জানেন 250 মেগাওয়াট বিদ্যুতের সেটা উদ্বোধন হবে, যেটা দুর্গাপুরে হচ্ছে। পাওয়ার আরও 250 মেগাওয়াট এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে। দুর্গাপুরে যে এয়ারপোর্টের যে এয়ারপোর্ট সেটাও ডিসেম্বরের মধ্যে চালু হয়ে যাবে। এছাড়াও এখানে কাটোয়া বিদ্যুৎ প্রকল্প, সেটাও আমরা 100 একর জমি স্টেট থেকে দিয়ে ওটা প্রবলেম সলভ হয়ে গেছে, ওটাও চালু হয়ে যাবে। এছাড়াও এখানে আজকে কৃষি মহাবিদ্যালয় তার উদ্বোধন হচ্ছে। বর্ধমান জেলার পারফরমেন্সে আমরা যেটা দেখেছি ওরা ভালো কাজ করেছে।
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান, বর্ধমান জেলায় গ্রামীণ রাস্তা নির্মাণ ও মেরামতির ক্ষেত্রে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী রোজগার যোজনা যে রাস্তাগুলো বা গ্রামে, এগুলো দেখার কেউ ছিল না। আগের সরকারের কোনো নিয়মও ছিল না, কিছুই ছিল না। ফলে কেউ অর্ধেক করেছে পালিয়ে গেছে, কেউ বা করেছে হয়তো ভেঙে গেছে, দুদিন পরে রাস্তাগুলোর হাল খারাপ হয়ে গেছে। সুতরাং আমাদের সরকার আসার পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এবার যে গ্রামীণ রাস্তাঘাটগুলো হবে সেগুলো আমরা 5 বছর দায়িত্ব দেবো, যে কাজটা করবে তাকে মেনটেনেন্স করতে হবে। বর্ধমান জেলায় মিড ডে মিল নির্মাণ, গ্রাম প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড বিলির কাজ নিয়ে প্রশাসনিক কর্তাদের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বামুনগাছি কাণ্ডে বিজেপির নাম না করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, এ রাজ্যে সাম্প্রদায়িকতা ও খুন খারাপির রাজনীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বুধবার বর্ধমান প্রশাসনিক বৈঠকে এসে এই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাব না, বাট আমি মনে করি গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার আছে। বাংলাকে বঞ্চনা করা হয়েছে, এরকম বঞ্চনা, এরকম লাঞ্ছনা এর জবাব তৃণমূল কংগ্রেস দেবে। এবং আমরা চাই বাংলার মাটিকে যারা বঞ্চনা করবে, বাংলার মাটি থেকে যারা নির্বাচিত হয়েছে তারা মানুষের কথা একবার নয় 1000 বার বলবে। ধরা পড়ে গেছে কালকে। না, কেউ তো খুন খারাপি কেউ সাপোর্ট করেনি, কেউ কোনো একটা পলিটিক্যাল পার্টি সবে জিতে তারা হঠাৎ করে হনু হয়ে গেছে, খুন খারাপি শুরু করেছে। এসব খুন খারাপির রাজনীতি আমরা বরদাস্ত করি না। আমরা সাম্প্রদায়িকতার রাজনীতিও বরদাস্ত করি না, খুন খারাপের রাজনীতিও বরদাস্ত করি না। কেউ খুন করে যদি মনে করে যে আমি শেল্টার নেবো অন্য জায়গায় গিয়ে, এটা হবে না। সেই জন্য আপনারা দেখেছেন 2 দিনের মধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। বামুনগাছি কাণ্ডে মূল অভিযুক্ত ধৃত শ্যামল কর্মকারকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বারাসত আদালতের। শ্যামল ছাড়াও ধৃত আরও 4 জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অবশেষে বামুনগাছি কাণ্ডে মূল অভিযুক্ত শ্যামল কর্মকারকে মঙ্গলবার রাত্রে বীরভূম রামপুরহাট স্টেশন চত্বর থেকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশের চোখে ধুলো দিতে নিজের ভোল বদল করে শ্যামল। ধৃত উত্তমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের শ্যামলের খোঁজ পায়। শ্যামল তার নিজের বয়ানে খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে এই ঘটনায় শোক মিছিল করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অসামাজিক কাজের প্রতিবাদ করায় 4 জুলাই খুন হন বিরাটি কলেজের ছাত্র সৌরভ চৌধুরী। 5ই জুলাই সকালে দত্তপুকুর ও 16 নম্বর রেলগেট ও বামুনগাছি স্টেশনের মাঝে সৌরভের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই বিতর্কের ঝড় ওঠে রাজ্য জুড়ে। ঘটনার প্রতিবাদে মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ থেকে শুরু করে রেল অবরোধ করে ক্ষুব্ধ জনতা। এলাকায় 12 ঘন্টার বনড ডাকে বিজেপি। রিলে অনশনও শুরু করে বামুনগাছি প্রতিবাদী মঞ্চ। অন্যদিকে শ্যামল কর্মকার গ্রেফতার হওয়ার পরই তার ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে সৌরভের পরিবার ও বামুনগাছির বাসিন্দারা। বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে অমিত শাহর নাম ঘোষণা হতেই আনন্দে মাতলেন এ রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা। কেন্দ্রের মোদির মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজনাথ সিং। এবার তার জায়গা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন অমিত শাহ। কোচবিহারের দলীয় কর্মীদের সঙ্গে আনন্দে সামিল হন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। অমিত শাহের নেতৃত্বে সারা দেশে বিজেপির সংগঠন আরও মজবুত হবে বলে জানান রাহুল বাবু। এবং অমিত শাহ অত্যন্ত কাজের মানুষ। গুজরাটেও তিনি দারুণ কাজে সাফল্য দেখিয়েছেন। আর এবার উত্তরপ্রদেশে অমিত শাহর দায়িত্ব আসার পর যেভাবে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির যে জয়যাত্রা, তাতে অমিত শাহর ব্যাপক পরিকল্পনা এবং যোগদান আছে। সেই জন্য আমি মনে করি অমিত শাহর মতো এরকম একজন কর্মবীর এবং কর্মমুখর মানুষ, পরিকল্পনা হিসাব করে চলা মানুষের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি হওয়ায় স্বাভাবিকভাবে বিজেপির শক্তি আরও বাড়বে এবং কার্যকর্তাদের যোগদান আরও বাড়বে। সারদা তদন্তে আবার এক নয়া মোড়। এবার সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানীকে জেরা করে একাধিক নেতা মন্ত্রী সহ একগুচ্ছ প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এলো সিবিআইয়ের হাতে। জেরায় যে সকল নাম পাওয়া গেছে সেই নামগুলোর 2টো আলাদা তালিকা তৈরি করেছে সিবিআই। একদল হলো যারা সারদার বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দেওয়া হুমকি দিয়ে সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা আদায় করত, আর অপর তালিকায় নাম রয়েছে যে সকল ব্যক্তিরা যারা বিভিন্ন সময়ে সাহায্যের নামে সারদার টাকা আত্মসাৎ করেছে। সিবিআই সূত্রে খবর, ওই 2 তালিকাভুক্ত ব্যক্তিদের প্রত্যেকেই জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে ডাকা হবে। কুণাল ঘোষকে জেরা করে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।
সারদার সঙ্গে এক বাংলা দৈনিক সংবাদপত্রে চুক্তি হয়েছিল। সারদার বিরুদ্ধে লেখা বন্ধ করার জন্যই মোটা অঙ্কের টাকা দিয়েও ওই সংবাদপত্রের সঙ্গে চুক্তি করা হয়েছিল। চুক্তির পর থেকে ওই সংবাদপত্রে সারদার বিরুদ্ধে লেখা বন্ধ করে সারদার পক্ষে লেখা শুরু করে বলেও সিবিআইয়ের কাছে কুণাল ঘোষ জানান। উদাহরণস্বরূপ ওই সংবাদপত্র 2010 সালের জানুয়ারি মাসের পত্রিকাগুলির কথা উল্লেখ করেন। বিষয়টির সত্যতা যাচাই করতে এই বাংলা দৈনিক সংবাদপত্রের শীর্ষকর্তাকে ডেকে পাঠিয়েছে সিবিআই আধিকারিকরা। পাশাপাশি উল্লেখিত মাসের সংবাদপত্রের কপি এবং ব্যাংকের সমস্ত নথিও চেয়ে পাঠান তারা। অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় বারুইপুর শাখার সারদা এজেন্ট দিলীপ মণ্ডলকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। দিলীপ মণ্ডলের অধীনে 250 থেকে 300 জন এজেন্ট সারদার হয়ে কাজ করত এবং তার বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ রয়েছে। সুদীপ্ত সেনের কাছ থেকেই দিলীপ মণ্ডলের নাম পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে জানানো হয়। সময় একটা ছোট্ট বিরতির পর থাকছে আরো অন্যান্য খবর, সঙ্গে থাকুন। IQ City, intelligent living, high thinking. সংসদে পেশ হয়েছে মোদি সরকারের প্রথম রেল বাজেট। জনমুখীর বদলে রেলকে সংস্কারমুখী করার একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন। সংস্কারমুখী এই রেল বাজেট 2014 কতটা খুশি আমজনতা, তাদেরই প্রতিক্রিয়া আমাদের ক্যামেরায়। রেল বাজেটে ভাড়া আশা করি এই বাজেটে বাড়ানো হয়নি, যে ভাড়া বেড়েছে সেটাকে আমি স্বাগত জানাচ্ছি, কারণ কোনো কিছু পরিষেবাকে সঠিকভাবে যদি গভর্নমেন্টে দেওয়ার জন্য উপযুক্ত ভাড়া বাড়ানো যায়, পারিপার্শ্বিক প্রেক্ষাপটে এই ভাড়া বাড়ানোটাকে আমি স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে ভারতীয় রেল যে লাস্ট 10 বছর থেকে কিছু বিক্ষিপ্ত যেভাবে বিক্ষিপ্তভাবে ট্রেন বাড়ানো হয়েছে, কিন্তু পরিষেবার সিকিউরিটির উপর জোর দেওয়া হয়নি। এই বাজেটে সেই সিকিউরিটির জোর দেওয়াকে এটাকে স্বাগত জানাচ্ছি, কারণ মেনলি লাস্ট 5 বছরে দেখা গেছে ভারতীয় রেলের পরিষেবার একটা বড় প্রশ্ন হচ্ছে লাইনে চলা বাদে বেলাইনে বেশি চলছে। সুব্যবস্থার জন্য ভাড়া বাড়ানোটা অবশ্যই দরকার ছিল, প্রয়োজন ছিল। ভাড়াটা যেমন বাড়িয়েছে ঠিকই আছে, রেল সুরক্ষাটা যদি আরও বেশি করে বাড়ানো হয়, যে ভিড় হচ্ছে এত ট্রেনে, ওটা যদি একটু ঠিকঠাক করে ব্যবস্থা, যেমন সিট বাড়ানোর ব্যাপারটা বলছিলাম, ওটা যদি করা হয় তাহলে আরও খুব ভালোই হবে। ডেফিনেটলি সব কিছুর দাম যখন বাড়ছে, তো আই থিঙ্ক রেলের ভাড়া বাড়াটা ডেফিনেটলি উচিত, কেন কি সব কিছুর সাথে সাথে সামঞ্জস্য রাখার জন্য ডেফিনেটলি ভাড়া বাড়ানো, তার সাথে মেনটেনেন্স, এইসবের জন্য ডেফিনেটলি একটা ভালো কিছু এক্সপেক্ট করবো। যুক্তিসঙ্গ কিনা অবশ্যই সেটা সরকারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। অবশ্যই যুক্তিসঙ্গ কি যুক্তিসঙ্গ না, কিন্তু জনসাধারণ যে সাধারণ পাবলিক, তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধাই হয়েছে এই ভাড়াটা হঠাৎ করে বেড়ে যাওয়ার জন্য, বা ভোটের পরে যে ভাড়াটা বাড়ানো, ভোটের আগে হোক বা সেটা অনেকটা যুক্তিযুক্ত ছিল, কিন্তু এই ভোটের পরে হঠাৎ করে ভাড়াটা বেড়ে যাওয়া যাত্রীপক্ষে অনেকটা অসুবিধা হয়েছে। সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা, মোদী সরকার যেটা ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সে প্রতিশ্রুতিটা ভেঙে দিল প্রথমে রেল ভাড়া বৃদ্ধির মধ্যে দিয়ে। এটুকু ছাড়া আর কিছু বলার না। বাঁকুড়ার মানিয়াডিহি গ্রামে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন জেলার বিজেপি নেতৃত্ব। ওই ঘটনায় অবিলম্বে বিজেপির মিথ্যে মামলা প্রত্যাহারের সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে বাঁকুড়ার কোতাওলি থানার স্মারকলিপি জমা দেন বিজেপির নেতাকর্মী সমর্থকরা। আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দিয়েছেন তারা। পুলিশের যে পক্ষপাতিত্বমূলক আচরণ, সারা বাঁকুড়ার লোক জানে যে মনিহাডি গ্রামে সেখানে তৃণমূলের লোকেরা রাতভর প্রস্তুতি নিয়ে সকালবেলা অতর্কিতে সমস্ত বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। তারা একেবারে চপার দিয়ে মাথা কেটে দেয়। এই রকম হওয়া সত্ত্বেও পুলিশ দেখা যাচ্ছে যে ওই যারা আহত হয়েছে তাদেরকেই গ্রেপ্তার করেছে। হচ্ছে তৃণমূলের যে নেতৃত্ব, রাজ্য সরকার, তাদের অঙ্গুলি হেলনে অধিপতি তিনি ওই গ্রামে গিয়ে
একেবারে প্ররোচনামূলক কথা বলেছেন। যা জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগানের শিশুদের পুষ্টি ফেরাতে পুনর্বাসন সেন্টার খুলল জেলার স্বাস্থ্য দফতর। জেলার সদর হাসপাতালে এজন্য চালু করা হয়েছে একটি পৃথক ওয়ার্ড। ইতিমধ্যে রায়পুর চা বাগানের 7টি শিশুকে ওই সেন্টারে নিয়ে আসা হয়েছে। শীঘ্রই আনা হবে আরও 5টি শিশুকে। পুষ্টি প্যারামিটার বাড়লে তবেই সেন্টার থেকে শিশুদের ছাড়া হবে বলে জানিয়েছেন সদর হাসপাতালের সুপার ডাক্তার সুশান্ত রায়। আমরা একটা সার্ভেও করতে গিয়েছিলাম, তো আমাদের ওখানে সার্ভেতে আইসিডিএস কর্মীদের কাছ থেকে একটা রিপোর্ট পাই যে ওখানে কিছু বাচ্চাকে নিউট্রিশনাল যে আমাদের প্যারামিটার একটু কম আছে। তো আমরা তখনই ঠিক করেছিলাম, মানে এখানে ফিরে আসার পরে সিএমএস সাহেবের সঙ্গে রিপোর্টটা দেওয়ার পরে উনি বললেন তাহলে একটা কাজ করা যাক, নতুন কিছু ভাবা যাক। তো সেই হিসেবে নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার মতন আমরা একটা নতুন ওয়ার্ড ওনাদের জন্য বাচ্চাদের জন্য দিয়েছি। আপাতত আজকে 7জন বাচ্চা এসেছে, তাদের মায়েরাও এসছে। তাদের টোটাল দায়িত্বগুলো আমরা নিই। গ্রামের জনসংখ্যা প্রায় 800 আর পানীয় জলের টিউবওয়েলের সংখ্যা মাত্র 2টো। তার একটি আবার মাসখানেক ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। অন্য কলটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের, সেটিও খারাপ বর্তমানে। ফলে প্রায় 5 কিলোমিটার দূর থেকে খাবার জল আনতে হচ্ছে গ্রামবাসীদের। এমনই চিত্র ধরা পড়েছে পুরুলিয়ার পাড়া থানার ডিপাবড়া গ্রামের। কলসি মাথায় করে বহুদূর থেকে জল নিয়ে যাচ্ছে গ্রামের বধূরা। না, এটা কোনো মরুভূমির দৃশ্য নয়। এই ছবি রাজ্যেরই পশ্চিমাঞ্চলের রুখা সুখা জেলাগুলির মধ্যে অন্যতম পুরুলিয়ার। এই জেলায় পানীয় জলের সমস্যা বরাবরের, তবে বর্তমান জেলার বেশিরভাগ গ্রামেই পানীয় জলের ব্যবস্থা রয়েছে। কিন্তু অন্য চিত্র ধরা পড়ল পাড়া থানার ডিপাবড়া গ্রামে। এখানে গ্রামবাসীর সংখ্যা প্রায় 800, কিন্তু টিউবওয়েলের সংখ্যা মাত্র 2টো। তার একটি আবার খারাপ হয়ে পড়ে রয়েছে বহুদিন। প্রশাসনিক স্তরে অভিযোগ জানানো হয়েছিল, তারপর কলটি সরানোর ব্যবস্থাও করা হয়, কিন্তু সরানোর কয়েক ঘন্টার মধ্যেই নলকূপটি ফের খারাপ হয়ে যায় বলে দাবি গ্রামবাসীদের। মাস্টারের দরখাস্ত দিল, তখন এসে সারিয়ে দিল তো সন্ধ্যা এই সময় সারিয়ে গেল বেলা 2টো 2:30টায়, আর সন্ধ্যাকে আর খারাপ হয়ে গেছে। এরপর একমাত্র ভরসা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কল। সেখান থেকেই গ্রামবাসীরা খাবার জল সংগ্রহ করত, কিন্তু সপ্তাহখানেক ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে স্কুলের কলটিও। ফলে বাধ্য হয়েই গ্রামের মহিলাদের প্রায় 5 কিলোমিটার দূর পাহাড়ি গোড়া থেকে জল বয়ে আনতে হচ্ছে। পানি জলের অনেক রকম অসুবিধা আছে। মানে দীর্ঘদিন ধরে একটা নলকূপ আছে, সেটাও আমাদের গ্রামবাসীর নয়, সেটা স্কুল থেকে পাওয়া গেছে। ওইখান থেকে মানে দুটা বস্তি থেকে ওখান থেকে জল আনা করা হয়। এখন ওটা খারাপ হওয়ার জন্য মানে 4-5 কিলোমিটার দূরে একটা নলকূপ আছে, সেটা পাহাড়ি গোড়া, ওই পাহাড়ি গোড়া থেকে জল আনা লাগা এখন করা হচ্ছে। এখন গ্রামবাসীদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব গ্রামে পর্যাপ্ত জলের ব্যবস্থা করুক প্রশাসন। পানীয় জলের জন্য নাজেহাল গ্রামবাসী এখন প্রশাসনের সাহায্যের আশায় দিন গুনছে। মধুসূদন দেওঘরিয়ার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পুরুলিয়া। এক্সপ্রেস খবর আপাতত এই পর্যন্ত। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।